গল্পের শুরু হয় প্রাচীন জাপান থেকে, যেখানে রানী হিমিকো তার কালো জাদুর প্রভাবে পুরো রাজ্য ধূলিসাৎ করে দেওয়ার শপথ নিয়েছিলেন। তার ক্ষমতা এতটাই ভীতিজনক ছিল যে মানুষ তার নাম নিতেও ভয়ে কেঁপে উঠত। কিন্তু দেশকে এই চরম বিনাশ থেকে বাঁচাতে রাজ্যের সেনাপতিরা রানীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তারা তাকে বন্দী করে এমন এক রহস্যময় দ্বীপে নির্বাসিত করলেন, যেখানে মানুষ তো দূরের কথা, পশু পাখিরও কোনো অস্তিত্ব ছিল না। শতাব্দী পেরিয়ে গেল। একদিন লর্ড রিচার্ড ক্রফটের হাতে এলো একটি পুরনো মানচিত্র, যাতে সেই দ্বীপের খোঁজ ছিল যেখানে রানী হিমিকোকে বন্দী করা হয়েছিল। সত্যের সন্ধানে রিচার্ড তার একমাত্র মেয়েকে লন্ডনে রেখে একাই পাড়ি জমালেন সেই অভিশপ্ত দ্বীপের উদ্দেশ্যে, যেখানে কেবল মৃত্যুই তার অপেক্ষায় ছিল। গল্পটি এখন ৭ বছর পরের। এক তরুণী লারা ক্রফট রিংয়ে লড়াই করছে। তার চোখে কোনো রাগ নেই, আছে কেবল এক অসম্পূর্ণ খোঁজ। তার প্রতিপক্ষ তার উপর চড়াও হয় এবং মুহূর্তের মধ্যে লারাকে চোখ হোল্ডে আটকে ফেলে। লারা তার সমস্ত শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতেই হয়। বাবার নিখোঁজ হওয়ার পর থেকে লারার জীবন ছিল সংগ্রামের ভরা। ছোটখাটো কাজ করে সে কোনোমতে দিন কাটাচ্ছিল। একদিন তার বাবার পুরনো ব্যবসায়িক সহযোগী আনা তার সাথে দেখা করতে এলো। আনা বলল, লারা, তোমার বাবা তোমার জন্য অনেক কিছু রেখে গেছেন, তোমার এই ছোট কাজের কোনো প্রয়োজন নেই। কিন্তু লারা ঠান্ডা গলায় উত্তর দিল, আমার টাকা চাই না, আমার বাবাকে চাই। ৭ বছর কেটে গেছে। রিচার্ড ক্রফট নিখোঁজ হওয়ার পর সবাই ধরে নিয়েছিল যে তিনি আর ফিরবেন না। লারার জীবন এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যখন আনা তাকে বলল, লারা, এখন সময় এসেছে সত্যকে মেনে নেওয়ার। তোমাকে এই কাগজগুলোতে সই করতে হবে, যাতে তোমার বাবাকে আইনত মৃত ঘোষণা করা যায়। অন্যথায় সরকার তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং তুমি কিছুই পাবে না। সেদিন রাতে লারা তার ঘরে একা বসেছিল। হাতে ছিল সেই নেকলেস যা তার বাবা যাওয়ার আগে তাকে দিয়েছিলেন। রিচার্ড বলেছিলেন, যদি কখনো আমার কথা মনে পড়ে, শুধু এটি হাতে ধরে থেকো, আমি বুঝতে পারব। লারার চোখে জল, কিন্তু মনে একটাই প্রশ্ন, সত্যিই কি তার বাবা আর এই পৃথিবীতে নেই? পরদিন লারা পৌঁছাল ক্রফট হোল্ডিংসের বিশাল ভবনে, বাবার মৃত্যু সনদে সই করতে। সই করার ঠিক আগে আইনজীবী তাকে তার বাবার রেখে যাওয়া শেষ জিনিসটি দিলেন, একটি রহস্যময় পাজল বক্স যার নাম কারাকুরি। লারা বক্সটি মনোযোগ দিয়ে ঘুরিয়ে মুহূর্তেই সমাধান করে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি গোপন চিঠি এবং একটি ছোট চাবি। চিঠিতে লেখা ছিল, আমার শেষ গন্তব্যের প্রথম শব্দ। লারা কিছুক্ষণ ভাবল এবং মুহূর্তেই বুঝে গেল। সে দৌড়ে গেল তার বাবার কবরের কাছে। পাথরের ওপর খোদাই করা নামের প্রথম অক্ষর আরে চাপ দিতেই নিচে থেকে একটি গোপন লক বেরিয়ে এলো। লারা চাবিটি ঢোকালো এবং ঘোরাতেই কবরের পেছনের দেওয়াল সরে গেল। সামনে খুলে গেল এক গোপন দরজা, যা সোজা চলে গেছে রিচার্ডের গোপন অফিসে। ভেতরে ছিল ধুলোমাখা ফাইল, মানচিত্র এবং পুরনো রেকর্ডিং। লারা একটি ভিডিও ক্যামেরা চালু করল। পর্দায় ভেসে উঠল রিচার্ডের মুখ। তিনি বললেন, লারা, যদি তুমি এটা দেখছ, তার মানে আমি আর ফিরতে পারিনি। তোমার মায়ের মৃত্যুর পর আমি তাকে অন্য এক দুনিয়ায় খুঁজতে বেরিয়েছিলাম। এই খোঁজেই আমি প্রজেক্ট হিমিকো শুরু করি। কিন্তু এই শক্তি যদি ভুল হাতে পড়ে, তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এই সব তথ্য পুড়িয়ে ফেল। কিন্তু লারার মনের ভেতর কিছু একটা বদলে গেল। সে সেই ফাইলটি খুলল, যার ওপর লেখা ছিল হিমিকো। পোড়ানোর বদলে সে প্রতিটি পাতা পড়তে শুরু করল। সেখানে সে জানল, হিমিকোকে ইয়ামাতাই নামের এক রহস্যময় দ্বীপে বন্দী করা হয়েছিল। সেই দ্বীপ যেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। লারা বাবার শেষ কথাগুলো জুড়ে সত্যের খুব কাছে পৌঁছে গেল। সে জানতে পারল রিচার্ড ইয়ামাতাইয়ের দিকেই যাচ্ছিলেন এবং যে জাহাজের ক্যাপ্টেনের সাথে তিনি সেখানে যাওয়ার কথা ছিল তার নাম লু রেন। কিন্তু একটা সমস্যা ছিল, লারা এখনও মৃত্যু সনদে সই করেনি, তাই সে কোনো উত্তরাধিকার বা টাকা পায়নি। তবুও সে হার মানল না। মায়ের দেওয়া শেষ স্মৃতি, সেই জেড নেকলেসটি বিক্রি করে দিল এবং সেই টাকায় হংকংয়ের উদ্দেশ্যে রওনা হল। হংকং এমন এক শহর যা কখনো ঘুমায় না। এখানে লারা বাবার পুরনো রেকর্ডের সূত্র ধরে সেই জাহাজের ক্যাপ্টেন লু রেনকে খুঁজছিল। হঠাৎ কিছু স্থানীয় ছেলে সাহায্যের ভান করে তার কাছে এলো এবং সুযোগ বুঝে তার ব্যাগ ছিনিয়ে পালালো। লারা মুহূর্তের দেরি না করে তাদের পিছু ধাওয়া করল। ভিড়ভাট্টা আর নৌকার ওপর দিয়ে লাফিয়ে সে চোরটিকে ধরার চেষ্টা করল। ছেলেটি একটি চলন্ত বোটে উঠে গেল, কিন্তু লারা হার মানল না। সে ডকের ওপর দিয়ে দৌড়ে সোজা বোটের ওপর ঝাঁপ দিল। বোট থেকে নামতেই লারা তাকে ধরে ফেলল। ছেলেটি পকেট থেকে ছুরি বের করল, কিন্তু লারা নিজেকে বাঁচিয়ে একটি হুকে ঝুলে লাথি মেরে অন্য পাশে চলে গেল।
ঠিক তখনই তার নজর পড়ল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো জাহাজে, যার গায়ে লেখা ছিল দ্য এন্ডিউরেন্স। এই সেই জাহাজ যা লারা এতদিন খুঁজছিল। কিন্তু লারাকে ধাওয়া করা ছেলেরা তাকে ঘিরে ফেলল। ঠিক তখনই বাতাসে গুলির শব্দ গর্জে উঠল। সবাই ভয়ে পিছিয়ে গেল। গুলি চালিয়েছে আর কেউ নয়, স্বয়ং ক্যাপ্টেন লু রেন। লু ছেলেদের তাড়িয়ে দিয়ে লারাকে বলল, এখান থেকে যাও, এই জায়গা তোমার জন্য নয়। কিন্তু লুয়ের অবস্থা দেখে লারা বুঝল সে মাতাল। টলটল করতে করতে লু জাহাজ থেকে পানিতে পড়ে গেল। লারা সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল এবং তাকে টেনে তুলল। জ্ঞান ফেরার পর লারা বাবার চিঠি বের করে জিজ্ঞেস করল, তুমি কি রিচার্ড ক্রফটকে চেনো? লু আধবোজা চোখে বলল, রিচার্ড ক্রফট নামটা শুনেছি। আমার বাবা হয়তো ওই লোকটার সাথে কথা বলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার বাবাও সেই একই ট্রিপে নিখোঁজ হয়ে গেছিলেন। লারা অবাক হয়ে গেল। তার মানে তাদের দুজনের বাবাই একই সফরে ইয়ামাতাইয়ের সেই অভিশপ্ত দ্বীপের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়ে গেছিলেন। লারা মানচিত্রে আঁকা কিছু কোড দেখালো। লু বলল, এগুলো কোনো নম্বর নয়, এগুলো ঘড়ির কাঁটার অবস্থান। লারা দ্রুত ম্যাপে অ্যাঙ্গেল মিলিয়ে ইয়ামাতাই দ্বীপের অবস্থান খুঁজে বের করল। লু বলল, ওই জায়গাটা মৃত্যুপুরী, ওখানে যাওয়া মানে আর ফিরে না আসা। কিন্তু যখন সে লারার কাছে তার বাবার সাথে ছোটবেলার ছবি দেখালো, তার মন গলে গেল। লারা তাকে কথা দিল, দ্বীপে পৌঁছে দিতে পারলে সে তাকে অনেক টাকা দেবে। টাকার প্রয়োজনে লু রাজি হয়ে গেল। সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে জাহাজ এগিয়ে চলল। লারা ডায়েরির পাতা উল্টাচ্ছিল। সেখানে লেখা ছিল, হিমিকোকে এক বন্ধ দরজার পেছনে বন্দী করা হয়েছে এবং আমি সেই দরজা খোলার উপায় খুঁজে পেয়েছি। লারা বুঝতে পারল সেখানে পৌঁছানো সহজ হবে না, কিন্তু বিপদ শুধু দ্বীপের নয়। রিচার্ডের এই মিশনের ওপর নজর রাখছিল দ্য অর্ডার অফ ট্রিনিটি নামের এক গোপন সংগঠন। তারা চাইছিল হিমিকোর জাদুকরী শক্তি ব্যবহার করে বিশ্ব শাসন করতে। গভীর রাত, হঠাৎ লারার ঘুম ভেঙে গেল। বাইরে সমুদ্রে প্রলয়ঙ্করী ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, ঢেউগুলো পাহাড় সম উঁচু হয়ে আছড়ে পড়ছে। লু জাহাজ সামলানোর চেষ্টা করছিল, কিন্তু বাতাসের গতি এত তীব্র ছিল যে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম। লারা ব্রিজে গিয়ে দেখল তারা ইয়ামাতাইয়ের খুব কাছে। বিশাল এক ঢেউ জাহাজটিকে ঠেলে নিয়ে গেল পাথুরে কোকুলের দিকে। লু চিৎকার করে বলল, লারা, জাহাজ ছাড়ো, এখনই। লারা তার কেবিনে গিয়ে বাবার ডায়েরি নিল, কিন্তু তাড়াহুড়িতে পুরনো পাজলটি পেছনেই রয়ে গেল। জাহাজের পেছনের অংশ পাথরে ধাক্কা খেল। লারা ছিটকে সমুদ্রে পড়ল। তুফান তাদের দুজনকে আলাদা করে দিল। লারা কোনো মতে তীরে পৌঁছল। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সে দেখল চারিপাশে অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সে বুঝতে পারল সে একা নয়। কেউ একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং সব কিছু অন্ধকারে তলিয়ে যায়। পরদিন লারার জ্ঞান ফিরল এক অচেনা তাঁবুর ভেতরে। সামনে বসেছিল এক ব্যক্তি, ম্যাথিয়াস ভোগেল। সে শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে চাই না, আমারও তোমার বয়সী একটা মেয়ে আছে। তারপর সে বলল, আমি এই দ্বীপ থেকে ততক্ষণ যেতে পারবো না যতক্ষণ আমার কাজ শেষ না হয়। লারা দেখল তার ব্যাগ খালি। ম্যাথিয়াস হাসল, তুমি যা খুঁজছিলে তা এখন আমার কাছে, তোমার বাবার ডায়েরি, আর এখন আমার কাছে সব আছে। লারা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমার বাবা কোথায়? ম্যাথিয়াস ঠান্ডা চোখে তাকালো, আমরা তাকে ধরেছিলাম, কিন্তু সে আমাদের কথা মানেনি, তাই তাকে মারতে হলো। এই কথা শুনে লারা পাথরের মতো জমে গেল। তার চোখে জল, কিন্তু মনে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। বাইরে তাকে বেঁধে নিয়ে যাওয়ার সময় সে দেখল পাহাড়ের নিচে ডাইনামাইট দিয়ে বিস্ফোরণ করা হচ্ছে। শ্রমিকদের জোর করে কাজ করানো হচ্ছে। তাদের মধ্যে একটি মুখ লারা চিনতে পারল, লু রেন। সেও বন্দী। লু ফিসফিস করে বলল, এখানে যারা কাজ করছে তারা সব নিখোঁজ হওয়া নাবিক বা জেলে। ম্যাথিয়াস যে লারার বাবাকে মেরেছে, লুও তা জানত না। সে বলল, লারা, যদি আমরা বেঁচে থাকি তাহলে খেলা এখনো শেষ হয়নি। রিচার্ডের ডায়েরি ব্যবহার করে ম্যাথিয়াস হিমিকোর সমাধির প্রবেশদ্বার খুঁজে পেল। লারা আর লুকে পাথর সরানোর কাজে লাগানো হলো। এক বয়স্ক শ্রমিক ক্লান্ত হয়ে পড়লে গার্ড তাকে গুলি করতে উদ্যত হয়। ম্যাথিয়াস এসে নির্মমভাবে সেই বৃদ্ধকে গুলি মেরে দেয়। এই সুযোগে লু একটি কোদাল দিয়ে গার্ডকে আঘাত করে লারাকে বলল, পালাও। লারা দৌড়াতে শুরু করল। পিছনে গুলির শব্দ। লু নিজের জীবন বাজি রেখে লারাকে বাঁচাল, কিন্তু নিজে ধরা পড়ে গেল এবং তার বাহুতে গুলি লাগল। লারা পাহাড়ে উঠতে গিয়ে নিচে নদীতে পড়ে গেল। স্রোতের টানে ভেসে গিয়ে সে দেখল একটি ভেঙে পড়া বিমান। কোনো মতে সে বিমানের ডানায় উঠল, কিন্তু পুরনো বিমানটি ভেঙে যেতে লাগল। লারা একটি প্যারাশুট পেয়ে ঝাঁপ দিল এবং জঙ্গলের গভীরে আছড়ে পড়ল। নামার সময় পেটে একটি কাঠের টুকরো ঢুকে গেল। যন্ত্রণায় চিৎকার করে সে কাঠটি বের করল। রক্ত ঝরছিল, কিন্তু লারা থামল না। রাতে এক গুহায় আশ্রয় নিল লারা। বাইরে ম্যাথিয়াসের এক লোক তাকে খুঁজতে এলো।
লারা তাকে পেছন থেকে আক্রমণ করল এবং এক মরণপন্ন লড়াইয়ের পর তাকে হত্যা করতে বাধ্য হল। এই প্রথম সে কাউকে হত্যা করল। ভয়ে শীতে কাঁপতে কাঁপতে সে দেখল দূরে আগুনের আলায় কেউ একজন দাঁড়িয়ে। সে পিছু নিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে সে চমকে উঠল। সেই ব্যক্তি আর কেউ নয়, তার বাবা রিচার্ড ক্রফট। রিচার্ড মেয়েকে দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি লারার ক্ষত বেঁধে দিলেন এবং বললেন, আমি তোমাকে আর একা ছাড়ব না। রিচার্ড ভেবেছিলেন লারা তার সব গবেষণা পুড়িয়ে দিয়েছে, কিন্তু যখন জানলেন ডায়েরি ম্যাথিয়াসের কাছে, তখন তিনি শিউরে উঠলেন। বললেন, হিমিকোর কবর খুললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লারা সিদ্ধান্ত নিল সে লড়াই করবে। সে তীর ধনুক নিয়ে ম্যাথিয়াসের ক্যাম্পের দিকে এগোল। কৌশলে ম্যাথিয়াসের স্যাটেলাইট ফোন চুরি করল। ওদিকে লু রেন বন্দীদের নিয়ে বিদ্রোহ শুরু করল, কিন্তু ম্যাথিয়াস রিচার্ডকে বন্দী করে ফেলল। রিচার্ড বললেন, ওই দরজা খোলা থাকলে তোমার বাড়ি ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ম্যাথিয়াস রিচার্ডকে মেরে ফেলার হুমকি দিলে লারা বেরিয়ে এলো। সে বলল, আমি দরজা খুলতে পারব। রিচার্ডকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। লারা প্রাচীন ধান্ধা সমাধান করে দরজা খুলে দিল। ভেতরে ছিল হিমিকোর দাসীদের কঙ্কাল এবং অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশ। তারা সমাধির গভীরে পৌঁছাল। নানা ফাঁদ পেরিয়ে অবশেষে হিমিকোর কফিনের সামনে এলো। রিচার্ড বারবার নিষেধ করলেন কফিন না খুলতে, কিন্তু ম্যাথিয়াস শুনল না। কফিন খোলা হল। ভেতরে শুয়েছিল রানী হিমিকোর 100 বছরের পুরনো দেহ। ম্যাথিয়াসের নির্দেশে এক গার্ড হিমিকোর দেহ স্পর্শ করল। সাথে সাথে সেই গার্ডের শরীর কালো হয়ে পচতে শুরু করল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। সবাই বুঝতে পারল এটা কোনো জাদু নয়। হিমিকো ছিল এক ভয়ানক ভাইরাসের বাহক। নিজেকে এই ভাইরাসের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সে স্বেচ্ছায় এখানে বন্দী হয়েছিল। আক্রান্ত গার্ড পাগলের মতো গুলি চালালো এবং অন্য গার্ডকে মেরে ফেলল। ম্যাথিয়াস সেই আক্রান্ত গার্ডকে মেরে ফেলল, কিন্তু তার লোভ গেল না। সে হিমিকোর একটি আঙ্গুল কেটে নিল যাতে ভাইরাসটি নিয়ে যেতে পারে। তখন লারা আক্রমণ করল। রিচার্ড একটি বন্দুক পেয়ে ম্যাথিয়াসের পায়ে গুলি করলেন, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে রিচার্ড আক্রান্ত হয়ে গেলেন। তিনি বুঝলেন তার সময় শেষ। তিনি লারাকে বললেন, তুমি যাও, আমি এই সমাধি ধ্বংস করে দেব। লারা কাঁদতে কাঁদতে বাবাকে বিদায় জানাল। লারা পালানোর সময় ম্যাথিয়াস তার পথ আটকাল। দুজনের মধ্যে তুমুল লড়াই হল। লারা ম্যাথিয়াসের মুখে হিমিকোর কাটা আঙুল ঢুকিয়ে দিল। ভাইরাস আক্রান্ত হয়ে ম্যাথিয়াস দুর্বল হয়ে পড়ল এবং লারা তাকে গভীর খাদে ফেলে দিল। রিচার্ড বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো সমাধি ধ্বংস করে দিলেন। লারা কোনো মতে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো। বাইরে লু রেন তাকে উদ্ধার করল। ট্রিনিটির হেলিকপ্টার এসে তাদের নিয়ে গেল। লন্ডনে ফিরে লারা তার বাবার মৃত্যুর কাগজে সই করল এবং কোম্পানির মালিকানা গ্রহণ করল, কিন্তু সে জানালো ব্যবসার চেয়ে তার লক্ষ্য আলাদা। সে আবার সেই দোকানে গিয়ে তার মায়ের নেকলেসটি কিনে নিল। গল্পের শেষে আমরা দেখি লারা এখন প্রস্তুত এক নতুন অভিযানের জন্য। তার চোখে আর ভয় নেই, আছে এক দৃঢ় সংকল্প। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।